সরকারি হাসপাতালগুলোতে সুপেয় পানির জন্য নির্ভর করতে হয় বোতলজাত পানির ওপর। অসচেতনতার দোহাই কর্তৃপক্ষের, পাইপের পানি পানযোগ্য করার পরামর্শ বিশেষজ্ঞের। জঙ্গি নেতা সোহেল রানায় বান্দরবনের বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডে অংশ নেয় তথ্য পুলিশের। ঢাকা থেকে 4 জনকে নিয়ে দেয়া হয় আত্মঘাতী হওয়ার প্রশিক্ষণ। গাইবান্ধা 1 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতাতে এখন কুমিল্লা ছুটছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। প্রচারণার জন্য দিচ্ছেন নানা দিক নির্দেশনা। এবং শেরপুরের সীমান্তবর্তী এলাকায় হাতির আক্রমণ ঠেকাতে বৈদ্যুতিক বেড়া, স্বস্তি ফিরেছে জনমনে। একই ব্যবস্থার দাবি পার্শ্ববর্তী উপজেলাবাসীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। স্বল্প ব্যয়ে চিকিৎসার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় মানুষ ছুটে আসেন রাজধানীতে। সরকারি এ হাসপাতালগুলোতে সেবা নিতে আসা হাজার হাজার মানুষকে পানযোগ্য নিরাপদ পানির জন্য নির্ভর করতে হয় বোতলজাত পানির ওপর। হাতে গোনা ভ্রাম্যমাণ পানি সরবরাহ মেশিনেও কিছু চাহিদা মেটায়। পানি পান করা ছাড়াও হাসপাতাল চলে পাইপলাইনের পানি দিয়ে। রাজধানীর সরকারি হাসপাতালগুলোর নিরাপদ পানির সহজলভ্যতা নিয়ে শাতিলা শারমিনের অনুসন্ধান। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ শাহিন। হাসপাতাল পানি খাওয়া যায় না? বিক্রি করে হাসপাতালের ভিতরে ভাই টিউবওয়েলকে নিচে বিক্রি করে অনেক বলোকে নিচে বিক্রি করে যা বলতে ঠান্ডা এটা হাসপাতালে বিক্রি করে এমনি রোগী দেখতে না। এমন কথোপকথন জানান দিচ্ছে পানযোগ্য নিরাপদ পানির জন্য পাইপলাইনের পানির উপর আস্থা রাখতে পারছেন না স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর এ স্বজন। তাই স্বজনের সাথে সময়ের অনুসন্ধানী দল চলছে নিরাপদ খাবার পানির খোঁজে। সম্প্রতি এখানে এ ধরনের 2টি মোবাইল বুথের মাধ্যমে পানযোগ্য পানি সরবরাহ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতি লিটার 2 টাকা মূল্যের পানি শুধু রোগীরাই না, ব্যবহার করছেন এখানকার শিক্ষার্থী ও স্টাফরাও। ওয়াসা সরবরাহ করা ভূগর্ভস্থ পানি ধোয়া, গোসল বা অন্যান্য কাজে ব্যবহার করা হলেও দেশের বড় এই হাসপাতালগুলো খাবার পানির জন্য নির্ভর করে মূলত বোতলজাত পানির উপর। আমার কাছে তেমন ভালো লাগে না, স্যাটিসফাই করতে পারতেছি না, এর জন্য আমি সবসময় বাইরে থেকে কিনে আনি পানি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হিসেবে রোগী, আত্মীয় স্বজন এবং স্টাফ সহ প্রতিদিন গড়ে আনুমানিক 40 থেকে 45 হাজার মানুষ এখানে আসেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ সংখ্যা প্রতিদিন 30 থেকে 35 হাজার। ধারণ ক্ষমতার অতিরিক্ত এত মানুষের আনাগোনা আর তাদের প্রয়োজনীয় পানির ব্যবহারের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। পানি বাইরে থেকে কিনে খেতে হয়, তারপর হচ্ছে বাথরুমে তো যাওয়া যায় না, একটা হাই কমোডের কোনো ব্যবস্থা নেই। নোংরা পরিবেশে কেউ এখানে করে না। সরকারি হাসপাতাল এরকম হওয়ার কথা না, আমরা আরো ভালো কিছু আশা করি। হাসপাতাল কর্তৃপক্ষের অজুহাত লোকবল সংকটের। আমাদের যারা রোগী আছেন বা রোগীর অ্যাটেন্ডেন্ট আসেন অথবা আমরা নিজেরা যারা আছি, আমরা কিন্তু একদম যথেষ্ট সচেতন আছি তা কিন্তু না, ফলে যথেষ্ট স্যানিটেশন হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থেকে যায়। অবকাঠামো ধারণ করতে পারছে না, ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত লোক রাখছে, এরা অতিরিক্ত ওয়েস্ট প্রডিউস করছে। তাদের হাতের টিস্যু পেপারই বলেন, আর তাদের মলমূত্র ত্যাগই বলেন, অথবা তাদের কফ কাশিই বলেন, সবকিছু মিলায়ে এটার হাসপাতালের জন্য অতিরিক্ত চাপ বোঝায়। এটা আমরা কোনো রকমে পরিষ্কার রাখার ব্যবস্থা করছি। এদিকে পানি বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালে সরবরাহ করা পাইপলাইনের পানিকেই পানযোগ্য করা সম্ভব। পাইপলাইন দিয়ে ট্যাপের মুখে আসে, তাহলে দূষণটা আসবে কোথা থেকে? ট্যাঙ্কে যদি দূষণ না থাকে তাহলে সরবরাহ লাইনে তো বাইরে থেকে দূষণ ঢোকার কোনো সুযোগ নেই। কাজেই এটা যে খুব জটিল তা না। নোটিশ দিয়ে যে আপনার ট্যাপের পানিটা নিরাপদ পানি, তাহলে তো রোগীর ফিল্টারেরও দরকার নাই, ফুটানোরও দরকার নেই, বাইরে থেকে পানি কেনার দরকার নেই। আর মানুষের মৌলিক অধিকার নিরাপদ পানি সরবরাহে প্রয়োজন মাস্টার প্ল্যান ও সঠিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিচার কাজে দীর্ঘসূত্রিতায় দেশের আদালতগুলোতে নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে প্রায় 47,000 মাদক সংশ্লিষ্ট মামলা। আর সাক্ষীর অভাবে সাজা না হওয়ায় জামিন পেয়ে একই অপরাধে জড়িয়ে পড়ছেন মামলার আসামিরা। তাই মাদক সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক আদালত গঠনের পরামর্শ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।
অপরাধ বিজ্ঞানীরা বলছেন এর মূল হোতাদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদকদ্রব্য চোরাচালান বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো জরুরি। সাদিকুর রহমানের রিপোর্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী সংস্থাটি চলতি বছরের জানুয়ারি মাসেই সারা দেশে মাদক সংশ্লিষ্ট মামলা করেছে 795টি। এসব মামলায় আসামির সংখ্যা 856 জন। এছাড়া একই সময় সকল আইনশৃঙ্খলা বাহিনী মিলে মামলা করেছে 7358টি এবং আসামি করা হয়েছে 9248 জনকে। গত 5 বছরে মামলা দায়েরের পরিমাণ বাড়লেও থেমে নেই মাদকদ্রব্যের চোরা কারবারি। গত বছর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে সারা দেশে মোট মামলা করে ৭৯,৫১২টি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেও সাক্ষীর অভাবে পার পেয়ে যায় অপরাধীরা। জামিন পেয়ে আবার নেমে পড়ে একই অপরাধে। যারা ঘটনার সাথে সম্পৃক্ত দেখেছে বা জানে ঘটনাস্থলের আশেপাশে, তাদেরকে সাক্ষী করা দরকার। একজন আননোন পার্সন, স্ট্রেঞ্জার, তাকে যেন সাক্ষী না করা হয়, তাহলে তো মামলার যে মূল লক্ষ্য আসামিকে শাস্তি দেওয়া সেটা হবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে বারবার অভিযান পরিচালনা করলেও আইনের ফাঁকে পার পেয়ে যায় অপরাধীরা। আর অপরাধ বিজ্ঞানীরা বলছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি বাড়াতে হবে। কমপক্ষে 47,000 মামলা পেন্ডিং আছে। উপর মহলে আমরা চেষ্টা চালাচ্ছি যে যাতে পৃথক আদালত গঠিত হয়, তখন এই কেসগুলো পেন্ডিং থাকবে না, অপরাধীরা শাস্তি পাবে, জেল জরিমানা হবে, তাহলে মাদক ক্রমান্বয়ে কমে আসতে বাধ্য। স্ট্রাইকিং ফোর্স দেওয়া হয় আমাদের অনুকূলে, তাহলে আমরা যে কোনো সময় আমরা যে কোনো অপারেশনে যেতে সুবিধা হবে। ড্রাগ ডিলারদের মানে আমরা কিন্তু কালো হাত ভেঙে দিতে পারি না এবং তাদেরকে কিন্তু আমরা কখনোই মামলার সোপর্দ করতে পারিনি, তাদেরকে আমরা বিচারের আওতায়ও আনতে পারিনি। বর্ডার দিয়ে কিভাবে স্মাগলিং গুডস কিভাবে আসে যায়, তার সাথে কারা বেনিফিশিয়ারি, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। যদি আমরা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট না করতে পারি, যত কথাই আমরা বলি এতে কোনো কাজ হবে না। শুধুমাত্র মামলা দিয়েই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। এর জন্য পারিবারিক দায়িত্বশীলতার পাশাপাশি সামাজিক সচেতনতা জোরদার করা প্রয়োজন বলে মনে করেন সমাজ বিজ্ঞানীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে, যা চলবে বিকেল 4টে পর্যন্ত। সকাল থেকেই ভোট দিতে ভোট কেন্দ্রগুলোতে ভিড় করেন ভোটাররা। এ সময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেন। তবে উপনির্বাচন হওয়ায় ভোটারের উপস্থিতি সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেছে। এদিকে অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে স্থানীয় প্রশাসন। ভোট নির্বিঘ্ন করতে কেন্দ্রে কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার সদস্য ছাড়াও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের টহল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে বলেও জানিয়েছে পুলিশ। নির্বাচনে 7 জন প্রার্থীর বিপরীতে ভোটার রয়েছে 3,33,426 জন। গত বছর 31 ডিসেম্বর সুন্দরগঞ্জের বামুনডাঙ্গায় মাস্টারপাড়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হলে আসনটি শূন্য হয়। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, যদিও এখন ভোটার উপস্থিতি কম। পরিবেশ ভালো, খুব ভালো আছে। এইভাবে যেন চাই আমরা জনগণ যেন ভালোভাবে এসে ভোট দিতে পারে। প্রায় 4000 ফোর্স ডেপ্লয়মেন্ট করা আছে এবং আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা পাইনি বা আমরা আশা করি যে এই শান্তিপূর্ণ নির্বাচন আজকে সারাদিন 8টা থেকে 4টা পর্যন্ত হবে। এই মুহূর্তে সুন্দরগঞ্জের DW ডিগ্রি কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। ভোটের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, চিত্র দেখেছিলাম, আজকের এই উপনির্বাচনের চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কারণ আমরা যদি বলি যে বিগত নির্বাচনের ইউনিয়ন পরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন অর্থাৎ স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে আমরা দেখেছিলাম যে ভোটারদের যে পরিমাণ উপস্থিতি ছিল, যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা ছিল, এক ধরনের সাজ রব ছিল ভোটকে কেন্দ্র করে। আজকে কিন্তু আমরা এই সংসদের সুন্দরগঞ্জের এই আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে যে ভোট গ্রহণ হচ্ছে সকাল 8টা থেকে, সেই চিত্র কিন্তু আমরা এখানে দেখছি না। আমরা দেখতেই পাচ্ছেন যে সুন্দরগঞ্জ পৌরসভার যে কেন্দ্রটি আছে, সুন্দরগঞ্জ DW ডিগ্রি কলেজ কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি একেবারেই নাই বললেই চলে। আমরা এখন পর্যন্ত এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার আছেন আবু বকর সিদ্দিক, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এই সকাল 8টা থেকে এখন পর্যন্ত 2 ঘন্টায় এখানে 4447 জন ভোটার থাকলেও এখানে কিন্তু ভোট
ভোট দিয়েছেন মাত্র 300 মানুষ, 300 ভোটার তারা ভোট দিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমি এর আগে যে কেন্দ্রগুলোতে গিয়েছিলাম, বাজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, বজরা হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সহ প্রায় 5টি ভোট কেন্দ্র আমি সকাল 8টার পর থেকে এখন পর্যন্ত গিয়েছি সেই ভোট কেন্দ্রগুলোতে। প্রতিটি ভোট কেন্দ্রের চিত্রই কিন্তু এইরকম, 2-1 করে ভোটার আসছেন, তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। আসলে ভোটারদের যে পরিমাণ দীর্ঘ লাইন থাকে, যে পরিমাণ ভোট দেওয়ার আগ্রহ থাকে, উৎসাহ উদ্দীপনা থাকে, সেই রকম আগ্রহ উৎসাহ উদ্দীপনার কোনো চিত্রই কিন্তু আমরা দেখিনি। আরেকটি বিষয় হচ্ছে এখানে মোট 3,33,426 জন ভোটার, তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 1,62,585 জন এবং মহিলা ভোটার হচ্ছে 1,70,841 জন। তো এখানে মূলত মহিলা ভোটারের সংখ্যাই যদিও বেশি, তারপরেও কিন্তু আমরা ভোট কেন্দ্রগুলোতে নারীদের তেমন কোনো উপস্থিতি দেখিনি। আরেকটি বিষয় হচ্ছে আমরা এখন পর্যন্ত বেশ কয়েকজন প্রার্থীর সাথেও কথা বলেছি। প্রার্থীরা যেটি বলছেন যে ভোটারদের উপস্থিতির বিষয় নিয়ে তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা আছে, আতঙ্ক আছে যে আসলে ভোটারদের উপস্থিতি না বাড়লে ফলাফলের বিষয়টি নিয়েও প্রার্থীদের মধ্যে এক ধরনের আলোচনা আছে। এবং তাদের সাথে অভিযোগ নাই এখন পর্যন্ত, এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথেও আমি কথা বলেছি, তারাও বলেছেন যে এখন পর্যন্ত তাদের কাছেও কোনো অভিযোগ আসেনি এবং এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণভাবে আছে এবং নির্বাচনী মাঠে এখনো বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, তারা এই নির্বাচনকে শান্তিপূর্ণ করবার জন্য তারা পদক্ষেপ রাখছেন। এই ছিল আমার কাছে সবশেষ। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে উপনির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। সময় সংবাদে আরো থাকছে। নোয়াখালীর নিঝুম দ্বীপে পর্যটকদের আনাগোনা বাড়লেও নেই আবাসন এবং খাবারের কোনো সুব্যবস্থা। নোনা পানি এবং আমদানি করার ব্যবস্থা না থাকায় কারণ বলছেন স্থানীয়রা। দিনাজপুরের জঙ্গি নেতা সোহেল রানায় বান্দরবনের দুর্গম বাইশারী এলাকায় অবস্থান নিয়ে বৌদ্ধ ভিক্ষু সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে বলে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে পুলিশ। কাপড় ব্যবসায়ীর ছদ্মবেশে সোহেল রানা বাইশারী আসার পর ঢাকা থেকে হাসান, অমি, আয়াত এবং রাফাতকে সেখানে এনে আত্মঘাতী হওয়ার প্রশিক্ষণ দেয়। তার নির্দেশনায় মুছা, মিরসরাই এবং সীতাকুণ্ডের পাশাপাশি নগরীতেও একাধিক গোপন আস্তানা গড়ে তুলেছিল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আস্তানায় প্রস্তুতকৃত বোমা ঢাকায় পাঠাতে গিয়ে কুমিল্লার চান্দিনায় বাধা পাওয়ার পর পুলিশের উপর হামলা, মিরেশ্বরের রেদওয়ান মঞ্জিল, সীতাকুণ্ডের সাধন কুটির এবং ছায়ানের জঙ্গি আস্তানার সন্ধান লাভ একই সূত্রে গাথা। কিন্তু সব তদন্ত এখন ঘুরপাক খাচ্ছে বান্দরবনের দুর্গম বাইশারীকে ঘিরে। পুলিশ অনেকটা নিশ্চিত হয়েছে গত 1 বছর ধরে বাইশারী থেকেই বৃহত্তর চট্টগ্রামে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে। আর এর মূলে ছিল দিনাজপুর থেকে আসা জঙ্গি নেতা সোহেল রানা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাহ থেকে অন্তত 30 কিলোমিটার পূর্বে ঈদগড়, সেখান থেকে আরো 20 কিলোমিটার দূরের পথ বাইশারী বাজার। এই দুর্গম পাহাড়ি এলাকায় সোহেল রানা গড়ে তোলে জেএমবির প্রশিক্ষণ কেন্দ্র। একটা পরিবার যারা এই তৎপরতার সাথে জড়িত হয়েছে তাদের এই রাস্তায় নিয়ে এসেছে। যাবতীয় ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা সেটা দিয়েছে দিনাজপুর থেকে আসা এই ব্যক্তি, এবং এদের সাথে ঢাকার মিরপুর থেকে যে 2টা ছেলে নিখোঁজ হয়েছে এছাড়াও ঢাকার আরো কিছু লোকজনের সাথে থাকতে পারে। কুমিল্লায় আটক হাসান এবং অমি, সীতাকুণ্ডের জহিরুল ও আরজিনার দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের বিভিন্ন সময় বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু সহ 3 জনকে হত্যার পর পুরো দলটি এলাকা ছেড়ে চলে আসে। প্রথম পর্যায়ে তারা দক্ষিণ চট্টগ্রামের পটিয়া এবং দ্বিতীয় পর্যায়ে মিরেশ্বরে এবং সীতাকুণ্ডে 3টি আস্তানা গড়ে তোলে। সবশেষ চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে আরো 3টি আস্তানার তথ্য পুলিশকে জানিয়েছে তারা। চট্টগ্রামে এর যে ভৌগোলিক অবস্থান, শহর এবং আশেপাশে এলাকা, এটা লুকায় থাকার জন্য কিছুটা হলেও তো আদর্শ জায়গা। যেহেতু সীতাকুণ্ডে একটি অবস্থান পাওয়া গেছে, আশেপাশে অবস্থান থাকার একটি সম্ভাবনা আছে বা থাকে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 38 বছর বয়সী জঙ্গি নেতা সোহেল রানা স্ত্রীকে নিয়ে বাইশারী যায়। দিনাজপুরের একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করে এ জঙ্গি নেতা। তবে তার ব্যাপারে আরো সুনির্দিষ্ট তথ্যের জন্য হাসান, অমি, জহিরুল এবং আরজিনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পরিকল্পনা নিয়েছে পুলিশ। আরো যাচাই করার জন্য আমরা কুমিল্লার ধৃত 2 জনকে আমরা আবার রিমান্ডে আনবো। রিমান্ডে এনেই 4 জনকে একসাথে আমরা রিমান্ডে সামনাসামনি আমরা জিজ্ঞাসাবাদ করব। তো এটা করার পরে আমরা মোটামুটি আশা করা যায় যে আমরা বুঝতে পারবো যে তাদের তথ্য সঠিক কিনা।
অবশ্য সোহেল রানার সন্ধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গত কয়েকদিন ধরে ব্লক রেডের নামে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে কখনোই দেশের উন্নতি হয় না, বেড়ে যায় জঙ্গি সন্ত্রাস। গতকাল বিকেলে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে যুক্তরাষ্ট্র ও এর যোগসাজশে ক্ষমতায় আসে বিএনপি জামাত। ক্ষমতায় এসেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তারা। প্রধানমন্ত্রী জনসভা থেকে নৌকার পক্ষে ভোট চান। সবশেষ 2008 সালে নির্বাচনী প্রচারণায় মাগুরা এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দীর্ঘ 9 বছর পর মঙ্গলবার আবারও মাগুরায় এলেন প্রধানমন্ত্রী। জেলার উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে যোগ দিলেন জনসভায়। দুপুর 3টার কিছু পরে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামে সমবেত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বলেন, মাগুরার দীর্ঘ প্রত্যাশিত রেল সংযোগের ব্যবস্থা করছে সরকার। মাগুরাবাসীর অনেক দিনের দাবি রেল লাইন দিতে হবে। ইনশাআল্লাহ এই রেল লাইন যাতে হয় সে ব্যবস্থাও আমরা আপনাদের জন্য করব। আওয়ামী লীগ প্রধান বলেন, সুষ্ঠু গণতন্ত্রের পথে বারবার বাধা এসেছে। মন্তব্য করেন, বিএনপি ক্ষমতার বাইরে থাকলে সন্ত্রাস আর ক্ষমতায় থাকলে নির্যাতন করে। সেই 94 সালের ওই বিএনপি মাগুরাবাসীর ভোট চুরি করেছিল। 2001 সালে বাংলাদেশের গ্যাস ওই ভারতের কাছে বিক্রি করবে বলে মুসলেকা দিয়ে আমেরিকা আর ওই ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ দেশের সমৃদ্ধি আর উন্নয়নে বিশ্বাস করে উল্লেখ করে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকার পক্ষে ভোট চাইলেন প্রধানমন্ত্রী। যে নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উন্নয়নের মুখ দেখছেন, আশা করি আগামী নির্বাচন যখন হবে সেই 2019 সালে সেই নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। এর আগে জনসভা স্থল থেকেই 327 কোটি টাকার 19টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 9টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। সরকারের ধারাবাহিকতা রক্ষায় আবারও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আওয়ামী লীগ। দলীয় প্রধান শেখ হাসিনা মাগুরাবাসীর সামনে তুলে ধরলেন সামগ্রিক উন্নয়ন আর অগ্রগতির খতিয়ান। আগামী দিনে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে পরবর্তী নির্বাচনেও দলের পক্ষে সমর্থন চাইলেন, ভোট চাইলেন নৌকার পক্ষে। দেবাশিস রায়, সময় সংবাদ, মাগুরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানি বন্টন নিয়ে কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। গতকাল দুপুরে রাজধানীতে দৈনিক ভোরের কাগজের কার্যালয়ে বিশ্ব পানি দিবস উপলক্ষে এক গোল টেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, তিস্তার পানি বন্টন ইস্যু সুরাহা সময় সাপেক্ষ বিষয়, এতে বাংলাদেশের কোনো কূটনৈতিক ব্যর্থতা নেই। ভারতের কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, তবে এসব সমস্যা সমাধানের পরই তিস্তা পানি চুক্তি খুব শীঘ্রই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পানি সম্পদ মন্ত্রী। যে কোনো দেশে তাদের একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, সেখানে কিছু সমস্যা আছে এবং এটা প্রতিদিনের পত্রিকায় লেখা হচ্ছে, সুতরাং আপনারা জানেন সমস্যাটা কোথায়। সেই সমস্যাটা আমাদের মনে রাখতে হবে। বাট আমি আশাবাদ, I'm not giving any time frame. I'm not saying that এই সফরের কোনো কিছু হবে, but it will be done এবং আমরা এটা সম্পর্কে আশাবাদ। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই বর্তমান সরকার জঙ্গিবাদের কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, সরকারের রহস্যময় আচরণের কারণেই দেশ থেকে জঙ্গিবাদ দূর হচ্ছে না। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জঙ্গি দমনে সরকারের রহস্যজনক আচরণের কারণেই জঙ্গিবাদ এদেশ থেকে নির্মূল হচ্ছে না। প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রাক্কালে
প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদে সারা দেশ যখন ফুঁসে উঠছে, ঠিক তখনই আবারও দেশব্যাপী রক্তাক্ত জঙ্গি তৎপরতা প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হিসেবে দেখছে জনগণ। কুমিল্লা সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতাতে এখন কুমিল্লা ছুটছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক ছাড়াও প্রচারণাতেও অংশ নিচ্ছেন তারা। যদিও ভোটাররা বলছেন কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় নয়, তারা মেয়র বেছে নেবেন নিজ বিবেচনাতেই। এদিকে সিটি নির্বাচন সামনে থাকলেও দুই দলের কেন্দ্রীয় নেতারা বলছেন এই সুযোগে 2019 সালের নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে চান তারা। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে আরিফিন প্রিন্সের ক্যামেরায় তাফসির বাবুর প্রতিবেদন। কুমিল্লা সিটিতে মোট ভোটারের সংখ্যা 2,07,384 জন। নির্বাচনের আগ মুহূর্তে এসে এসব ভোটারদের কাছে ছুটছেন মেয়র প্রার্থীরা। মানুষের চেয়ে বড় কিছু নাই। পাশাপাশি দল থেকে মনোনীত প্রার্থীদের জেতাতে এই প্রচারণায় যোগ দিয়েছেন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারাও। আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা কুমিল্লায় অবস্থান করে একের পর এক বৈঠক করছেন দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে। কেন্দ্রভিত্তিক আলাদা কমিটি করে প্রচারণার জন্য দিচ্ছেন নানান দিক নির্দেশনা। একইভাবে বিএনপির কেন্দ্রীয় নেতারাও ব্যস্ত দলের কর্মীদের সর্বশক্তি নিয়ে মাঠে নামাতে। নেতারা জানান নির্বাচনে নিজ প্রার্থীকে জেতাতে চান তারা। এখন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে, যারা আওয়ামী লীগের হিসাবে নিজেদের ক্লেম করেন সকলেই নৌকার জন্য নেমে কাজ করবে। আমরা যারা বিএনপি করি, আমরা যারা ধানের শীষের পক্ষের মানুষ বা আমরা যে রাজনৈতিক জোটে আছি, আমরা সবাই তো চেষ্টা করবই। তবে সিটি নির্বাচনের পাশাপাশি 2019 সালের জাতীয় নির্বাচনের জন্য দল গোছানোর উদ্দেশ্যে কাজ করছেন বলে জানান দুই দলের নেতারা। সারা দেশে বিভিন্ন জায়গায় এসব উদ্দীপনা বৃদ্ধির টোটাল রেজাল্টটা তো পাবো আমরা জাতীয় নির্বাচন। নির্বাচনের পরে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে কুমিল্লাতে আমাদের মহানগরের কমিটি একটা শক্ত মজবুত কমিটি যাতে আমরা করতে পারি। এদিকে কুমিল্লায় কেন্দ্রীয় নেতাদের প্রচারণাকে স্বাগত জানালেও সাধারণ ভোটাররা বলছেন নিজ বিবেচনাতেই তারা বেছে নেবেন পরবর্তী মেয়র। তারা তো এখানকার লোক না, তারা আস্তে আস্তে সবাই সাথে মিট করতেছে, সবাই সবার পক্ষ থেকে কথা বলতেছে। ধানের শীষ নৌকা দেখানোর জন্য আসতেছে, কিন্তু আমাদের মনের ভিতরে যেটা সেটা হলো যে আমরা যাকে সিলেক্ট করব তাদেরকে ভোট দেব। 2019 সালের জাতীয় নির্বাচনের আগে এরকম সিটি কর্পোরেশন নির্বাচনগুলোকেই দলের জনপ্রিয়তা আর সাংগঠনিক যাচাইয়ের মঞ্চ হিসেবে দেখছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। এই উপলক্ষে এসব নির্বাচনে দলের সর্বোচ্চ শক্তি নিয়োগ করছে তারা। তবে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জয়ের পর এই কুমিল্লায় তাদের জয়ের ধারা অব্যাহত থাকবে নাকি এখান থেকেই বিএনপির ঘুরে দাঁড়ানোর সূচনা হবে, সেটা এখন সময়ই বলে দেবে। তাফসির বাবু, সময় সংবাদ, কুমিল্লা। সময় সংবাদে আরো থাকছে, কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যেতে বসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা। হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে পাঠ্যপুস্তকে এই ভাষা প্রচলনের দাবি আদিবাসীদের। শেরপুরের সীমান্তবর্তী এলাকার মানুষের প্রায় প্রত্যেকটি দিন কাটে আতঙ্ক, সংশয় ও আশঙ্কার মধ্যে। বন্য হাতির উপদ্রবে নষ্ট হয় ঘরবাড়ি, ফসলের ক্ষেত। তবে সম্প্রতি হাতির আক্রমণ ঠেকাতে চালু করা হয়েছে সোলার ফেন্সিং নামে বৈদ্যুতিক বেড়া। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্তবর্তী মানুষের মনে। একই ব্যবস্থার দাবি জানিয়েছেন পার্শ্ববর্তী আরও 2 উপজেলার মানুষ। অবশ্য জেলা প্রশাসন জানান পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। শহীদুল ইসলাম হীরার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্য হাতির উপদ্রব ঠেকাতে প্রায় লাঠি হাতে তাড়া করতে হয় গ্রামবাসীকে। দলছুট হাতির তাণ্ডবে কখনো কখনো বিধ্বস্ত হয় ঘরবাড়ি, নষ্ট হয় ফসলের জমি। সম্প্রতি ঝিনাইগাতি উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তে চালু করা হয় সৌর বিদ্যুৎ চালিত বৈদ্যুতিক বেড়া। 13 কিলোমিটার বিস্তৃত এই বেড়ায় সঞ্চালিত হয় 12 ভোল্টের বিদ্যুৎ। ফলে কোনো প্রাণীর সংস্পর্শ পেলে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এতে প্রাণনাশের আশঙ্কা না থাকায় হাতির উপদ্রব ঠেকাতে এই পদ্ধতি অনেকটা কার্যকরী বলে মনে করছেন এলাকাবাসী। হাতি কিন্তু পার হয়ে যাব, কিন্তু পার হতে পারে না, তাতে আমরা শান্তিতে আছি। ফেন্সিং দিতে কি ভালো, হাতি আসিয়ে তার দিকে ঘুরে দিকে থাকে। সোলার ফেন্সিং স্টার্ট করার পরে হাতি এই লোকালিটির ভিতরে ঢুকে নেয়। এটা একদম এই এলাকার মানুষ এটা সুফল পাওয়া শুরু করেছে। এদিকে হাতির আক্রমণ ঠেকাতে একই পদ্ধতি গ্রহণের দাবি জানিয়েছেন শ্রীবর্দী ও নলিতাবাড়ী উপজেলার বাসিন্দারা। ওই বেড়াটা যদি আমাদের এই এলাকায় হয় তাহলে হাতির থেকে আমরা অনেক বেঁচে যাব। এই বিদ্যুতের লাইনটা যদি আমাদের এই এলাকা দেওয়া হইতো, মনে হয় এই স্কিমের ধানটা
আমরা ঠিক মতন তুলতে পারতাম। জেলা প্রশাসক আশ্বাস দিলেন পর্যায়ক্রমে সব এলাকায় এ ব্যবস্থা নেওয়া হবে। ধারাবাহিকভাবে সমস্ত এরিয়া এই সোলার ফেন্সিং এর আওতায় আসবে যাতে দ্রুত এই কাজটি শেষ হয়। আশা করি এটি শেষ হলে এই অঞ্চলে মানুষের হাতির যে উপদ্রব এটি থেকে রক্ষা পাবে। শেরপুরের সীমান্তবর্তী 3 উপজেলায় গত 25 বছরে বন্য হাতির আক্রমণে মারা গেছে শতাধিক মানুষ, নষ্ট হয়েছে বসতঘর ও হাজার হাজার একর জমির ফসল। সময় সংবাদ, শেরপুর। প্রায় 4 দশক ধরে নোয়াখালীর নিঝুম দ্বীপে মানুষের বসবাস শুরু হলেও শেষ দশক থেকে এই দ্বীপে আনাগোনা শুরু হয় পর্যটকদের। বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্যের হাতছানিতে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে পর্যটক সংখ্যা। তবে সম্ভাবনাময় এই দ্বীপের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আবাসন সংকট ও ভালো মানের খাবারের ব্যবস্থা। নোনা পানির কারণে কোনো সবজি উৎপাদন না হওয়া এবং আমদানি করার সুব্যবস্থা না থাকাই এর বড় কারণ হিসেবে জানালেন স্থানীয়রা। নিঝুম দ্বীপ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ, ক্যামেরায় ছিলেন রতন মজুমদার। সূর্যোদয় আর সূর্যাস্ত, সাথে জলের মাঝে রোদের খেলা, প্রকৃতির মুগ্ধকর নানা দৃশ্যের সমারোহ নিঝুম দ্বীপে। ধীরে ধীরে আকর্ষণীয় দ্বীপ বেশ পরিচিত হয়ে উঠছে পর্যটকদের কাছে। নিঝুম দ্বীপের 2টি বাজারের মধ্যে নামার বাজারে রয়েছে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা। অন্যান্য দোকানের পাশাপাশি রয়েছে 3টি খাবারের হোটেল। পর্যটকদের কেন্দ্র করে এসব হোটেল গড়ে উঠলেও নেই মানসম্মত খাবারের ব্যবস্থা। আগের তুলনায় এখন দিন দিন পরিবর্তন হইতেছে। আর টুরিস্ট যারা আসে তারা রুচিসম্মত, তারা বলে কি খাইবো, আমরা অথবা সেটা সংগ্রহ করি, পাক করি, তাদেরকে দিই। নোনা এলাকা হিসেবে তরকারি হইতেছে না, তরকারিগুলো বাইরে থেকে আসে, তো বাইরে থেকে আসতে যায় যখন যাতায়াতের কারণে সবসময় সব জিনিস পাওয়া যায় না। এখানে পর্যটকদের জন্য সরকারিভাবে একটি ও বেসরকারিভাবে গড়ে উঠেছে 2টি রিসোর্ট। পাশাপাশি কম টাকায় থাকা যায় মসজিদ বোর্ডিং এও। এলাকার জনপ্রতিনিধি জানালেন পর্যটকদের আবাসন সমস্যার কথা। থাকার মতো কোনো জায়গা নেই, মানুষ তামু বিছে বিছে নদীর কূলে অবস্থান করছে, মানুষের বাড়ি বাড়ি অবস্থান করছে। এখানে 2টা মাত্র বোর্ডিং আছে, একটা হলো সরকারি আর একটা মালিকানা বোর্ডিং আছে। আগামীতে পর্যটকদের জন্য স্পিড বোট কেনা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির কথা জানায় স্থানীয় বন বিভাগ। একটা বোট কিনে হয়েছে, কিছু একটা দোকান করা হয়েছে, ওইখানে স্বল্প মূল্যে মনে করেন যে তাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য অল্প খরচে এই ব্যবস্থা আমরা করে রেখেছি। আরো পর্যটক যদি আরো বাড়ে এবং ভবিষ্যতে আমরা আরো কয়েকটা বোট কিনে নেব। এ দ্বীপের নিরাপত্তা পরিস্থিতি আরো উন্নতি করার দাবি সংশ্লিষ্টদের। কেওড়া বন, পশু পাখি আর নানা জাতের মাছ, সাথে রয়েছে এই দ্বীপের চারপাশ জুড়ে সমুদ্র খ্যাত এমন বিস্তীর্ণ এলাকা। ফলে প্রতি বছর পর্যটকের সংখ্যা বাড়ছে। তবে যোগাযোগ সহ সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন করলে পর্যটক সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে মনে করছে এ এলাকার মানুষগুলো। নিঝুম দ্বীপ থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, হাতিয়া, নোয়াখালী। ৭১-এর আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টোর বৈঠক হয়। এদিন অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। ইতিহাসের আজকের দিনটির কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। 22শে মার্চ 1971 এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো। শত শত আন্দোলনকারী বঙ্গবন্ধুর বাসার সামনে জড়ো হন। তিনি সবার উদ্দেশ্যে বলেন, 24 বছর বাঙালি শুধু অবহেলিত থেকেছে, সবাইকে আরো বড় আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার কথাও বলেন তিনি। ঢাকায় দলীয় উপদেষ্টাদের সাথে বৈঠক, প্রেসিডেন্ট ভবনের ছোটাছুটি এবং এসবের আড়ালে ষড়যন্ত্রের নীল নকশা নিয়ে ব্যস্ত থাকেন জুলফিকার আলী ভুট্টো। 25শে মার্চের নির্ধারিত জাতীয় পরিষদের বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জাতীয় পরিষদের অধিবেশনে আমরা যোগ দেব না। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। পাঠ্য বই তো দূরের কথা, লিখিত কোনো রূপ নেই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষার। জন্মের পর মায়ের মুখের কথা কেবল মুখে মুখেই টিকে আছে। তাই কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যেতে বসেছে তাদের নিজস্ব ভাষা। হাজার বছরের ঐতিহ্য এইসব ভাষাকে টিকিয়ে রাখতে পাঠ্যপুস্তকে এই ভাষার প্রচলনের দাবি আদিবাসীদের। আর শিক্ষা এবং ধর্মগুরুদের মতে মাতৃভাষার পরিবর্তে বাংলা ভাষায় শিক্ষা জীবন শুরু হওয়ায় ভাষার দুর্বোধ্যতার কারণে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম।
ছোট বোন সরস্বতী রানীর সাথে এভাবেই পাহাড়ি ভাষায় কথা বলার চেষ্টা করছিলেন বড় বোন সখী রানী। কিন্তু ছোট বোন সরস্বতীর কাছে পাহাড়ি ভাষা মানে এক কঠিন ভাষার নাম। সরস্বতীর মতোই ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের কাছে দিনের পর দিন দুর্বোধ্য হয়ে উঠছে তাদের নিজস্ব ভাষা আর সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা থাকলেও পাঠ্যপুস্তকে তার কোনো ব্যবহার নাই। পরিবারের বদৌলতে মাতৃভাষার সাথে পরিচয় ঘটলেও চর্চার অভাবে ভুলে যেতে বসেছে আদিবাসী শিশুরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের ভাষার প্রচলন নেই, তার উপর নিজের ভাষার কোনো বর্ণমালাও নাই, যার ফলে অস্তিত্ব সংকটে পড়েছে এক একটি নৃগোষ্ঠীর মাতৃভাষা। আমাদের তো নিজের কোনো বর্ণ নাই, মানে লেখার, তার জন্য আমাদের চর্চা হয় না আমাদের নিজের মাতৃভাষাটা। আমাদের সাঁওতাল ভাষা, আমাদের জাতিগোষ্ঠীর যারা বরণীয় ব্যক্তিগুলো, ওদের বিষয়ে আমরা জানতে পারি না, কারণ তাদের বিষয়ে সেরকম কোনো পাঠ্য পুস্তকগুলোতে থাকে না। নাচ, গান, সাংস্কৃতিক চর্চা ও মুখে মুখে এ ভাষাকে টিকিয়ে রাখার চেষ্টা অব্যাহত থাকলেও লিখিত আকারে সংরক্ষণের দাবি জানিয়েছেন আদিবাসীরা। এখন মূলত পাহাড়ি ভাষাটা শুধু মুখে মুখে টিকে রাখা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে আমাদের পাহাড়ির বই পুস্তক, নাচ গান এইসবের জন্য বই পুস্তক করে দেয়। শিক্ষক ও ধর্মগুরুরা বলছেন নিজের ভাষার বদলে বাংলা ভাষায় শিক্ষা জীবন শুরু হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের। ফলে ভাষার দুর্বোধ্যতার কারণে অনেকেই ঝরে পড়ছে। তাদের মাতৃভাষা যেহেতু এটা পড়ানো হয় না, এজন্য তাদের শ্রেণীতে যে পাঠগুলো দেওয়া হয় সেটা তাদের বুঝতে অনেক অসুবিধা হয়। ধীরে ধীরে সে আর নিজের অস্তিত্ব, যে আসলে নিজে যে আলাদা একটা জাতি বা আলাদা ভাষার মানুষ, গোষ্ঠীর মানুষ, সেটা সে ধীরে ধীরে হারাবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের ঘোড়াঘাট, এই দুই উপজেলায় সাঁওতাল, ওরাও, মালো, মাহালি, মাহাতো, পাহাড়ি ও মুন্ডা সহ বিভিন্ন নৃগোষ্ঠীর প্রায় ৩,০০০ পরিবার বসবাস করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মজুরি, হাল চাষ, সেচ ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে বোরো আবাদে এবার বাড়তি অর্থ গুনতে হচ্ছে কৃষকদের। এতে গত বছরের চেয়ে বিঘা প্রতি ২ থেকে ৩ হাজার টাকা উৎপাদন খরচ বেশি হবে। তবে আমনের দাম ভালো পাওয়ায় বোরোতেও ন্যায্য মূল্য আশা করছেন কৃষকরা। এ অবস্থায় ফসল কাটার আগেই ধান চালের দাম নির্ধারণের দাবি কৃষক নেতাদের। কৃষি বিভাগ জানায় পরামর্শ ও কৃষি উপকরণের কোনো ঘাটতি নেই। গোলাম নবী দুলালের তথ্য এবং মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোরো মৌসুমে ধানের চারা রোপণের পর দিনাজপুরে এখন শুধু মাঠ জুড়ে সবুজের সমারোহ। নিড়ানির পর পোকামাকড় নির্মূলের জন্য জমিতে কীটনাশক স্প্রে করছে কৃষক। অনুকূল আবহাওয়া থাকায় ভালো ফলন আশা করছে কৃষক। সেচ ও হাল চাষ এবং কৃষি শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ায় বিঘা প্রতি ২ থেকে ৩ টাকা বেশি খরচ গুনতে হচ্ছে তাদের। আর আমনে ভালো দাম পাওয়ায় বোরোতেও একই প্রত্যাশা কৃষকের। সরকার বিদেশ থেকে চালটা না কিনাতে এবার আমনের দাম বেশি পাইছি, তো আশা করি এবারও বড় ধানের দাম থাকবে। এবার ধানের দাম বেশি পাইছো মুই, হ্যাঁ, ধান আবার বড় ধান বেশি লাগাইছু। গতবার থাকি পানিরও দাম বেশি, সারেরও দাম বেশি। দাম যদি না পাই আমরা, তাতে কৃষকের আমাদের খুবই লস। কৃষক নেতারা বলছেন ফসল ওঠার ১ মাস আগেই দাম নির্ধারণ করা দরকার। সরকার এমন এক সময় নির্ধারণ করেন তখন দেখা যায় যে কৃষকের হাতে আর ধান থাকে না। তাই ফসল ওঠার ১ মাস আগেই যেন এটা নির্ধারণ করা হয় এবং এই রেট ঘোষণা করা হয়, তাহলে কৃষকরা তার ফসলের বা ধানের লাভজনক মূল্য পাবে। কৃষি বিভাগের কর্মকর্তা জানালেন বোরো আবাদে কৃষি উপকরণ সহ সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উন্নত প্রযুক্তি, সুষম সারের ব্যবহার এবং ধানের ভালো ফলন পাওয়ার জন্য সব ধরনের পরামর্শ চাষিদের পাশে থেকে দিয়ে যাচ্ছে। চলতি বোরো মৌসুমেও তারা বেশ ভালো ফলন পাবে এটা আশা করি। দিনাজপুরে এবার ১,৭৭,০০০ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর উৎপাদন আশা করা হচ্ছে ৬,৮৮,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় গত রাত 12:30টার দিকে মিরপুর ১-এর দারুসালাম রোডের 10তলা বিশিষ্ট একটি ভবনের ৬ তলায় ওয়েল টেক্স নামে একটি গার্মেন্টসে আগুনে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ভবনটিতে আরও একটি গার্মেন্টস, কয়েকটি কোম্পানির অফিস ও স্কুল রয়েছে। এছাড়া ভবনের 10 তলায় একটি ছাত্রী হোস্টেল
হোস্টেলে প্রায় অর্ধশত শিক্ষার্থী থাকলেও তাদের সবাইকে নিরাপদে নামিয়ে আনার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যখন বাইরে থেকে আগুন দেখা গেছে, লোকজন ডাক দিয়ে আমাকে বললো যে আগুন লাগছে, তখন আমি স্যারের কাছে ফোন দিই, ফায়ার সার্ভিসের কাছে ফোন দিয়েছে, তারপরে তো আগুন নেভানো শুরু হয়েছে। আমার উপরে একটা ইটা পড়ছে, উপর তো নেই, ইটা পড়তে মতো আমি চতুর্দিকে চাই যে কিছুই দেই না, নিয়ে খেয়াল করতে দেই আগুন, আর আমি ছিলাম দিছি আগুন লাগছে, আগুন লাগছে, ছেলে মানুষ আইসে আর কি। আমি পড়তেছিলাম, তখন পড়া পরে ধোঁয়া একদম রুমের ভিতরে গেছে, যার পরে আমি ভাবছি হয়তো বা কোনো কিছু হয়েছে, গিয়ে সে আগুন লাগছে, পরে বের হয়ে দেখি একদম পুরো রুমেই ধোঁয়া, পরে সবাই আমরা দূর দিয়ে বের হয়ে গেছি। 155 আমরা আগুনের নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছি, এখন পুরো লাইন বন্ধ, আমরা এখন ড্যাম্পিং টার্ন ওভার, এখন ড্যাম্পিং ডাউন করব, তারপর আমরা আগুনের কষ্টটা খোঁজার চেষ্টা করব। দেশের বাইরের খবর। ভারতের একটি আদালত দেশটির গঙ্গা ও যমুনা নদীকে মানুষের সমমর্যাদা দিয়েছে। মঙ্গলবার উত্তরাখণ্ডের আদালত নদীর দুটি দূষণ মুক্ত করা এবং সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জানান, এখন থেকে এই নদীগুলো দূষণকে মানুষের ক্ষতি করার সমান বলে বিবেচনা করা হবে। ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গঙ্গা এবং যমুনা খুবই পবিত্র বলে বিবেচিত। প্রাত্যহিক উপাসনায় নদী দুটিকে দেবী বিবেচনা করা হয়ে থাকে, কিন্তু নদীর এই পাড়ে অপরিকল্পিতভাবে শিল্পায়নের কারণে মাত্রাতিরিক্ত দূষণের কবলে পড়েছে গঙ্গা ও যমুনা। বিশ্বে প্রথমবারের মতো নিউজিল্যান্ড দেশটির হুয়াংগানুই নামের একটি নদীকে মানুষের অধিকারের মর্যাদা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই ভারতের আদালত গঙ্গা ও যমুনা নদীর ব্যাপারে এই রায় দিল। রাজ্যের শীর্ষ দুজন কর্মকর্তাকে নদী দুটির তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দিয়ে তা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত 17 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। মঙ্গলবার দেশটির বেনু প্রদেশের জাকি বিয়াম এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, বন্দুকধারীরা বাজারটিতে ঢুকে সাধারণ মানুষের উপর অতর্কিত গুলি চালায় এবং নিকটবর্তী একটি ভবনে আগুন দেয়। এতে ঘটনাস্থলে বহু হতাহত হন বলে জানানো হয়। স্থানীয় গণমাধ্যমগুলোতে নিহতদের সংখ্যা অর্ধশতাধিক বলে জানানো হলেও বিষয়টি নিশ্চিত করেনি কেউ। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি। পেরুর চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেই সঙ্গে নতুন করে প্লাবিত হয়েছে আরও বেশ কিছু এলাকা। ভয়াবহ এ বন্যায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78 জন। এছাড়াও নিখোঁজ রয়েছে অন্তত 20 জন। বন্যায় গৃহহীন হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। রাজধানীর লিমা সহ পিউরা, ট্রুজিলো এবং হুয়ানরি চেকিসা শহরে এখনও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সেই সঙ্গে দেশটির বেশিরভাগ নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার রাজধানী লিমা এবং পিউরা শহরে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে বন্যা কবলিত এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, গত 5 দিনে এভাবে প্রায় 7,000 মানুষকে শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার ট্রুজিলো শহরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাবলো কুনসিকি এবং বন্যা কবলিতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছুই করা হবে বলে জানান তিনি। বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের উদ্ধার হওয়া ছবি ডাচ মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। 2002 সালে আমস্টারডাম ভ্যান গগ মিউজিয়াম থেকে সংঘবদ্ধ ডাকাত দল ছবি দুটি চুরি করে পালিয়ে যায়। দীর্ঘ উদ্ধার অভিযানের পর গত বছর নেপসলের সাগরবর্তী শহর থেকে ছবিগুলো উদ্ধার করা হয়। ভ্যান গগ মিউজিয়ামে, যা ভ্যান গগের সৃষ্টিকর্ম সব থেকে বড় সংগ্রহশালা, যেখানে ভ্যান গগের 200-র মতো বেশি পেইন্টিং এবং 500-রও মতো ড্রয়িং আছে। ভ্যান গগের নেদারল্যান্ডসের বিখ্যাত চিত্রশিল্পীদের একজন বলে গণ্য করা হয়। তিনি যখন নেদারল্যান্ডে থাকতেন তখন মাত্র 2টি সাগরের দৃশ্যের ছবি এঁকেছেন। তার মধ্য থেকে একটি চুরি হয়েছিল। চুরি হওয়া দ্বিতীয় ছবিটি এখন চার্চে, যা যাজক ছিলেন তার বাবা। ছবি দুটির আনুমানিক মূল্য প্রায় $10 কোটি বলে ধারণা করা হচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি হাসপাতালগুলোতে সুপেয় পানির জন্য নির্ভর করতে হয় বোতলজাত পানির উপর।
অসচেতনতার দোহাই কর্তৃপক্ষের পাইপের পানি পানযোগ্য করার পরামর্শ বিশেষজ্ঞের। জঙ্গি নেতা সোহেল রানায় বান্দরবনের বাইশাড়িতে বৌদ্ধ ভিক্ষু সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডে অংশ নেয় তথ্য পুলিশের। ঢাকা থেকে 4 জনকে নিয়ে দেয়া হয় আত্মঘাতী হওয়ার প্রশিক্ষণ। গাইবান্ধা 1 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতাতে এখন কুমিল্লা ছুটছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। প্রচারণার জন্য দিচ্ছেন নানান দিক নির্দেশনা। এবং শেরপুরের সীমান্তবর্তী এলাকায় হাতির আক্রমণ ঠেকাতে বৈদ্যুতিক বেড়া, স্বস্তি ফিরছে জনমনে। একই ব্যবস্থার দাবি পার্শ্ববর্তী উপজেলাবাসীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক এবং রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।